গল্পের নাম রোদহীন বিকালে তুমি। কলমে ঈশা আহমেদ। পর্ব সংখ্যা 1। বাসর ঘরে বসে ফুপিয়ে কেঁদে চলেছে আনিশা। অতিরিক্ত কাদার ফলে হেঁচকি উঠে গিয়েছে, গালগুলো লাল টকটকে হয়ে গিয়েছে, চোখগুলো ফুলে গিয়েছে। কি দোষ করেছিলাম আমি? যাকে ভালোবাসি সেই আমাকে সব থেকে ঘৃণা করে। ভাগ্যটা এতটাই খারাপ কেন আমার? দরজা খোলার শব্দে নড়েচড়ে বসল আনিশা। আলভি এসেই আনিশাকে বিছানা থেকে নিচে নামালো। এই তোর কি লজ্জা নেই? তোকে আমি ভালোবাসি না বুঝেছিস, তাও কেন আমাকে বিয়ে করলি? নিজের বেস্ট ফ্রেন্ডের এত বড় ক্ষতি করলি কিভাবে? আলভি আনিশার বাহু শক্ত করে চেপে ধরে আছে। ব্যথায় ফুপিয়ে উঠছি। ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সে। আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি কি করতাম বলুন? ওরা তো আমায় আপনার সাথে জোর করে বিয়ে দিয়ে দিল। আমার কোনো শখ ছিল না আপনাকে বিয়ে করার। তুমি জানতে না আমি তোমারই বেস্ট ফ্রেন্ড ফারিহাকে ভালোবাসি। তোমার তো লজ্জা থাকা উচিত যে নিজের বেস্ট ফ্রেন্ডের হবু বরকে বিয়ে করেছ। আলভির কথায় ফারিহার কথা মাথায় আসলো আনিশার। মেয়েটা তো প্রচণ্ড ভালোবাসে আলভিকে। আলভি নিজের চুল টেনে ফ্লোরে বসে পড়ল। আনিশা দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কি করব আমি এখন? একদিকে নিজের ভালোবাসা, আরেকদিকে নিজের বেস্ট ফ্রেন্ড। কি করব এখন আমি? হ্যাঁ, আমার সামনে বসে থাকা লোকটাকে ভালোবাসি আমি, প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে সে ভালোবাসে আমারই বেস্ট ফ্রেন্ডকে। ফারিহার ফোন কলে আনিশার ঘোর কাটল। কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে ফুপিয়ে কাদার আওয়াজ পেল। মেয়েটার হেঁচকি উঠে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আনি কি হয়ে গেল বল না? তুই তো জানিস আমি আলভিকে কত ভালোবাসি। আনিশাও কেঁদে চলেছে এপাশ থেকে। ও কাদার জন্য কথাও বলতে পারছে না। আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ফারু তুই বিশ্বাস করো আমি কিছুই জানতাম না। ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আলভির সাথে। মেয়েটা কান্না থামানোর বৃথা চেষ্টা করে বলল, আমি তোকে নিজের থেকেও বিশ্বাস করি আনি। আলভি আনিশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, ফারু পাখি তুমি আমায় বিশ্বাস করো তো? এই মেয়েটা আমাকে ইচ্ছে করে বিয়ে করছে। আমি শুধু তোমাকেই ভালোবাসি। ফারিহা শক্ত কণ্ঠে বলল, দেখুন আমি এখন আপনার কিছুই না, আর আনিশা এখন আপনার ওয়াইফ। সো ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার আনিকে কষ্ট দিলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা আপনি খুব ভালো করেই জানেন। ফারু পাখি তুমি বোঝার চেষ্টা করো না, আমি ওই মেয়েকে ভালোবাসি না, শুধু তোমাকে বাসি। আর এই মেয়েটা একটা বেঈমান, তোমার সাথে বেঈমানি করেছে। ও ইচ্ছা করলে নাও বলতে পারত। তাহলে তো আপনিও বেঈমান মিস্টার আলভি শাহরিয়ার। আপনিও ইচ্ছা করলে বিয়েটা আটকাতে পারতেন। ওরা আমায় জোর করছিল, তুমি বুঝতেছ না কেন? ফারিহা ঝাঝালো কণ্ঠে বলল, নিজের দিকটা বুঝতে পারছেন আর রানীর দিকটা বুঝতেছেন না। ওকেও জোর করা হয়েছিল। আর আজকে থেকে ভুলে যান ফারিহা নামের কাউকে ভালোবাসতেন আপনি। আর আনিকে কষ্ট দেওয়ার কথা মাথায়ও আনবেন না। এবার আলভিও চিল্লিয়ে বলল, সেই তখন থেকে আনি আনি করছো। নিজের আর আমার কথাটা তো ভেবে দেখবে নাকি? এই মেয়েটার মাঝে কি পেয়েছো যে সারাদিন আনি আনি করো? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই নাকি? যখন যাকে বলবে তাকে দিয়ে দেব, এনাফ, অনেক হয়েছে। আনিকে অনেক ভালোবাসো না? এবার সেই আনিকেই কি করি আমি তাই দেখো। কথাগুলো বলেই আলভি ফোন কেটে দিয়ে আনিশার দিকে তাকালো। আনিশা নির্বাক চোখে তাকিয়ে আছে। এমন ভাবে বসে আছে যেন একটা পুতুল। আলভির চোখ দিয়ে আগুন ঝরছে। হয়তো ভালোবাসার মানুষের থেকে এমন কোনো কথা আশা করেনি।
আলভি এসে আনিশাকে টেনে দাঁড় করালো, তারপর নিয়ে বেলকনিতে ছুঁড়ে মারল। দেওয়ালের সাথে লেগে হাত কেটে গেল। কিন্তু এখন আনিশার নিজেকে অনুভূতি শূন্য লাগছে, তাই ব্যথা টের পাচ্ছে না। আলভি ওকে রেখেই গেট দিয়ে দিল বেলকনির। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, তবুও আলভিকে খুলতে বলছে না। গুটিসুটি মেরে এক কোনায় বসে থাকল। ফারিহা হ্যালো হ্যালো বলতে ছিল, কিন্তু দেখল আলভি ফোন কেটে দিয়েছে। আবারও ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। ফারিহার আনিশার জন্য অনেক চিন্তা হতে লাগল। ফারিহা হাসল, চোখে পানি, কিন্তু তাও হাসছে মেয়েটা। হাসতে হাসতে বলল, ভালো থাকুক আমার ভালোবাসা আর আমার আনি। ফারিহা হুট করে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, কেন আল্লাহ তুমি আমাদের 3টা জীবন নষ্ট করলে? আমি তো খুব ভালোবাসি আলভিকে, তাহলে কেন ওকে আমায় দিলে না? আমার যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের বা পাশে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আমি সহ্য করতে পারছি না আল্লাহ। আমার আনিটারও কপাল খারাপ। মেয়েটা যার কাছে গিয়ে পড়ল সে তো ওকে ভালোবাসে না, বরং জীবন্ত লাশ বানিয়ে দিবে। বাঁচতে দিবে না আলভি আনিকে। ও যে খুব ভালোবাসে আমায়। ও ভাবছে আনির জন্যই সব হয়েছে, কিন্তু মেয়েটা যে কিছুই জানে না। মা বাবা না থাকা মেয়েটার সুখ নেই কি কপালে। আল্লাহ আমার আনিকে ভালো রেখো। আমি ওদের কাউকে ছাড়ব না যারা এইসব কিছুর জন্য দায়ী। ফারিহা কাঁদতে লাগল। ভালোবাসার মানুষটার পাশে কিভাবে সে অন্য কাউকে সহ্য করবে? ফারিয়া চোখ মুছে তার ফ্রেন্ড ইয়ামিনকে ফোন করল। ইয়ামিন বেচারা ঘুমাচ্ছিল। আজকেই চট্টগ্রাম থেকে এসেছে। ফোনের শব্দে লাফ দিয়ে উঠল। ফারিহার নাম্বার দেখে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলল, ওই ফকিন্নি, তুই জানোস না আমি আজকে মাত্র বাড়ি আইছি, আর তুই রাত 2টার সময় ফোন দিছিস কেন? ফারিহা কিছুটা জোরে বলল, শাট আপ ইয়ামিন। ইয়ামিন এবার সিরিয়াস হল। ফারিহার গলা শুনেই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। ও সিরিয়াস লি বলল, কি হয়েছে ফারিহা? ফারিহার এখন একজন মানুষের খুব প্রয়োজন ছিল। ও কেঁদে দিল। ইয়ামিন অস্থির হয়ে বলল, কি হয়েছে ফারিহা, বল আমায়। ফারিহা ফুপিয়ে ফুপিয়ে বলল, তুই একটু আসবি ইয়ামিন। তুই কাঁদিস না ফারু, আমি আসছি দাঁড়া। ফোন না কেটেই শার্ট পরে বাইক নিয়ে রওনা হলো ফারিহাদের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে এসে বাইক থামিয়ে দৌড়ে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগল। ফারিহাদের বাসার কাজের মেয়ে রিহা এসে দরজা খুলল। রিহা ইয়ামিনকে দেখে বলল, কিছু হইছে ভাইজান যে আপনি এত রাতে এখানে? না রে রিহা, কিছু হয়নি। ফারু কই? আপা তো রুমে ভাইজান। মামা মামি কই? উনারা তো ঘুমায়। আচ্ছা তুই যা, আমি ফারুর কাছে যাচ্ছি। কথাটা বলে ইয়ামিন দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। ফারিহার রুমের সামনে এসে দরজায় টোকা দিয়ে বলল, ফারু দরজা খোল। ফারিহা দরজা খুলে ইয়ামিনকে জড়িয়ে ধরল। ইয়ামিন ওকে শান্ত হতে বলল। ফারিহা কেঁদেই যাচ্ছে। ফারিহাকে বিছানায় বসিয়ে বলে, কি হয়েছে ফারু, বল আমাকে, না হলে বুঝবো কিভাবে আলভি ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে। ফারিহা কান্না থামিয়ে বলে, না রে, আমি সারা জীবনের জন্য আলভিকে হারিয়ে ফেলেছি। ইয়ামিন প্রচণ্ড অবাক হল। যাদের ঝগড়াই হতো না তারা আলাদা। ইয়ামিন বলল, কি হয়েছে ফারু, বলবি তো? আনি আর আলভির বিয়ে হয়েছে। ইয়ামিন প্রচণ্ড আকারে অবাক হল। ও চিল্লিয়েই বলে ফেলল, কি আনির সাথে কিভাবে বিয়ে হলো? আমি জানি না, কিছু জানি না। কথাটা বলেই ফারিহা ইয়ামিনকে রুমের বাইরে এনে দরজা লাগিয়ে দিল। ইয়ামিন ভাবতে লাগলো কিভাবে সম্ভব আলভি ভাইয়া আর আনিশা। আসলে আনিশা, ফারিহা, ইয়ামিন 3জন বেস্ট ফ্রেন্ড। ইয়ামিন আবার ফারিহার ফুফাতো ভাই।
ইয়ামিনের কোনো বোন নেই, তাই ও আনিশা আর ফারিহাকে নিজের বোনের মতো ভালোবাসে। সেই দুজনেরই আজকে এই অবস্থা। ও কিছুই বুঝতে পারছে না। ঘুমও আসছে প্রচুর, তাই ফারিহাদের বাসায় ওর বরাদ্দ রুমে গিয়ে শুয়ে পড়ল। সূর্যের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলল আনিশা। চোখ খুলে নিজেকে বেলকনিতে আবিষ্কার করল। নিজের এই অবস্থা দেখে তাচ্ছিল্য হাসল। তার এগুলো সবেতেই অভ্যাস আছে। বেলকনির দরজায় টোকা দিল। কেউ খুলল না। হয়তো আলভি এখনো ঘুমাচ্ছেন। কিছু সময় পর হুট করে কেউ বেলকনির দরজা খুলে দিল। দরজাটা খুলেছে আলভির বোন আহা। আমাকে বলল, ভাবি তুমি কি সারা রাত এখানে ছিলে? আনিশা কিছু বলল না। কি আর বলবে ও? কিছুই বলার নেই ওর। চুপ করে দাঁড়িয়ে আছে। আহা হয়তো বুঝতে পারল, তাই বলল, ভাবি রুমে আসো, মামনি তোমাকে শাড়ি পরে নিচে যেতে বলেছে। আনিশা রুমে এসে দেখলাম রুমে আলভি নেই। হয়তো কোথাও গিয়েছে। আহার কাছ থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুম থেকে পরে বের হলো। আহা এখনো আছে। আনিশাকে দেখে বলল, ভাবি তুমি বসো, আমি তোমায় একটু সাজিয়ে দেই। আলভি ভাইয়া বিয়ে করেছে শুনে মামা ফুফি সবাই আসছে। আনিশা আহাকে বললাম, আহা আমার সাজতেন ভালো লাগে না তো? আহা মুচকি হেসে বলল, ভাবি আমি তোমায় একেবারে হালকা সাজিয়ে দেব। আনিশা সম্মতি দিতেই ওকে হালকা সাজিয়ে দিল। সাজানো শেষ হতে বলল, আহা বলল, মাশাআল্লাহ তোমাকে লাল শাড়ির সাথে হালকা সাজে অনেক সুন্দর লাগছে। আনিশা মলিন হাসল। আহা আনিশাকে নিয়ে নিচে নামল। আলভির আম্মু মিসেস নাফিয়া আনিশাকে দেখে তার পাশে বসিয়ে বলল, শোন, তোমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে, তাই ডিভোর্সের কথা ভুলে যাও। এ বাড়িতে ডিভোর্সের কোনো নিয়ম নেই। আনিশা মাথা নাড়াল। উনি আনিশার হাতে চুড়ি পরিয়ে দিয়ে বললেন, এটা আমাদের বাড়ির বউয়েরা পেয়ে থাকে শাশুড়িদের কাছ থেকে, এতদিন আমার ছিল, এখন তুমি আলভির বউ, তাই এগুলো তোমার। আনিশা ভাবছে চুড়িগুলোর উপর যে আমার না ফারিহার অধিকার ছিল। এগুলো যে ওর। আমি কোথা থেকে উড়ে এসে ওর জায়গায় বসে পড়লাম। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আলভির আম্মু দেখে বললেন, আমি জানি তোমার ফারিহার জন্য অনেক কষ্ট হচ্ছে, কিন্তু দেখো আল্লাহ হয়তো আলভির সাথে তোমার জুটি বেঁধে রেখেছিল, তাই তো ওরা দুজন দুজনকে ভালোবেসেও পেল না। চোখের পানি মুছে বলল, আমি তো চাইনি আন্টি নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে কেড়ে নিতে। ও আমাকে যেমন ভালোবাসে তেমনি উনাকেও প্রচণ্ড ভালোবাসে। মেয়েটার কি অবস্থা কে জানে। মিসেস নাফিয়া আনিশার মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট পেও না। আর আন্টি কি? হা মামনি বলো। আমি মাথা নাড়িয়ে বললাম, হুম। আনিশা ভাবছে, মামনি অনেক ভালো মনের মানুষ, না হলে কি আমার মতো এতিম মেয়েকে কেউ মেনে নেয়? আমার বাবা মা আদৌ আছে কিনা আমি তাও জানি না। ফারিহা আর ইয়ামিন ক্যাম্পাসে বসে আছে। ফারিহার চোখ মুখ ফোলা, যায় ইয়ামিনের দেখতে মোটেও ভালো লাগছে না। তারা তিনজন মিলে সারাটা সময় মজা করে, আর এখন কেমন হয়ে গেল সবকিছু। একদিনের ব্যবধানে কি হয়ে গেল। ইয়ামিনের ভাবনার মাঝেই আলভি এসে ফারিহাকে টেনে বসা থেকে দাঁড় করালো। আলভিকে দেখে ফারিহার চোখে পানি আসলো। নিজেকে সামলে নিল। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আর তার না ভাবতেই বুক কেঁপে উঠছে ফারিহার। আলভি ফারিহার ভাবনার মাঝে বলল, ফারু পাখি, আমি তোমাকে খুব ভালোবাসি। রাতের সব কথা ভুলে যাও। আমি আনিশাকে বুঝিয়ে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করো না? ফারিহার বুকে চিনচিন ব্যথা করছে। ভেতরে যত ভেঙে যাক না কেন, উপরে উপরে সে চোখ মুখ শক্ত করেই দাঁড়িয়ে আছে। আলভি ফারিহার এমন নীরবতা দেখে কাঁধ ঝাঁকিয়ে নরম কণ্ঠে বলে, ফারু পাখি, কথা বলছো না কেন?
ফারিহা এবার চিল্লিয়ে বলল, বেহায়া নির্লজ্জ লোক কোথাকার, কালকে বিয়ে করে নতুন বউকে রেখে এখন প্রাক্তন প্রেমিকার কাছে আসছে। তোমাকে আমি কালকে রাতেই সব বলে দিয়েছি, তাও তুমি এখানে কেন এসেছো? আলভি মেজাজ ঠান্ডা করল। এখন মাথা গরম করলে কোনো কিছুই হবে না। সে জানে ফারিহার রাগ জেদ সম্পর্কে, তাই ঠান্ডা গলায় বলল, আমি আবারও বলছি ফারিহা, তুমি আরেকবার ভাবো। ফারিহা আগের বারের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, বললাম না তোমায় কালকে তো সব বলেই দিয়েছি, তাহলে কেন এসেছো? আনিশার কাছে যাও, ওকে সময় দাও। আলভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সেও চিল্লিয়ে বলল, তুই আনিশা আনিশা করেই যাচ্ছিস। আরে তুই তোর নিজের দিকটাও তো ভাব। আর আমি বুঝে গিয়েছি, তোকে বোঝালেও লাভ নেই। ঠিক আছে, আমিও তোর আনিশাকে ঠিকমতো বাঁচতে দিব না। ফারিহাও চিল্লিয়ে বলে, আনিশার যদি কিছু হয় আমি তোমায় ছাড়ব না আলভি, এইটা মাথায় রেখো। ভার্সিটির সবাই হা করে ওদের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জানে যে ওরা এমন কাপল যে ওদের ভেতর ঝগড়াও হয় না, আর আজকে আনিশাকে নিয়ে এদের ঝগড়া হচ্ছে। আনিশা মেয়েটা যে প্রচুর শান্ত তা সবাই খুব ভালো করে জানে। সবাই খুব অবাক হলো আনিশা আলভির বিয়ের কথা শুনে। আলভি হনহন করে চলে গেল। ফারিহার কাছে ইয়ামিন এসে বলল, হয়েছেটা কি তাই তো বলো। সকাল থেকে তোকে জিজ্ঞেস করেই যাচ্ছি, আর তুই এড়িয়ে যাচ্ছিস। ওদের বিয়েটা কিভাবে হলো? ফারিহা বলল, ওদের জোর করে বিয়ে দিয়েছে লোকজন। ইয়ামিন অবাক হলো, কে আবার ওদের জোর করবে? কারা? ফারিহা বলল, আমি সিউর জানি না, আনির কাছ থেকে জানতে হবে। ইয়ামিন বলে, ফারু চলো আমরা আনির কাছ থেকে ঘুরে আসি। ইয়ামিন, এটা ঠিক হবে বল? ওটা আমার হবু শ্বশুরবাড়ি হতে চলেছিল, আমি কিভাবে যাই বল? তুই এগুলো ভাবলে থাক, আমি যাচ্ছি। মেয়েটার সাথে একদিন হয়ে গেল কথা হয় না, আর ওখানে সবাই ওর সাথে কেমন আচরণ করছে তাও তো দেখতে হবে। ইয়ামিন চলে যাচ্ছিল, ফারিহা ওকে থামিয়ে দিয়ে বলে, আমিও যাব, চলো। আনিশা ঘুমটা দিয়ে বসে আছে। আলভির ফুফিরা মাত্র এসেছে। এসেই আলভির ফুফি আনিশাকে দেখে বলল, ভাবি, আগে যার সাথে বিয়ে ঠিক করেছিলেন তার থেকে এই মেয়ে দেখতে সুন্দর, গায়ের রং মাশাআল্লাহ। কিন্তু আলভি যাকে ভালোবাসতো তার গায়ের রংটা তো বেশি উজ্জ্বল না। যাকেই মেয়েটাকে আমার ভালোই লেগেছে। আনিশার প্রচণ্ড রাগ লাগছে এদের কথা শুনে। হতেই পারে ফারিহার গায়ের রংটা একটু চাপা, তাই বলে কি সে সুন্দর না? ফারিহাকে আনিশার কাছে খুব মায়াবী লাগে। যে কেউ দেখলেই বলবে মায়াবতী। তার মধ্যে এই মহিলা বেশি বেশি বলছে। আনিশাকে আশেপাশের বাড়ি থেকে মহিলারা এসে দেখে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে। আলভির মামা মামি মামাতো বোন আসলো। এসেই আনিশাকে দেখে আলভির মামি বলল, মেয়ে তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু বংশ পরিচয় কি মেয়ের? মিসেস নাফিয়া বললেন, ও এতিম, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আলভির মামি বলল, কিন্তু আপু, বংশ পরিচয় না জানা একটা মেয়েকে আলভির বউ করে রাখবেন? তো কি হয়েছে, বংশ পরিচয় না থাকলে কি কোনো মেয়েকে কেউ বিয়ে করে না? ফারিহা আনিশার পাশে বসতে বসতে কথাগুলো বলল। আনিশা অবাক হল। ও ভাবতেই পারেনি ফারিহা কখনো আসবে। অবাক চোখে তাকিয়ে রইল ফারিহার দিকে। আলভির মামি কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, তুমি তো ভারী অসভ্য মেয়ে, কোন মুখ নিয়ে এখানে এসেছ? আমি কোনো অপরাধ করেছি যে এখানে আসতে পারবো না? এটা আমার বেস্ট ফ্রেন্ড বা বোন, যাই বলেন না কেন, তার শ্বশুরবাড়ি, তো আমি আসতেই পারি। আলভির মামি আর কথা বলল না। ফারিহা হাসল। আলভির মাকে বলল, আন্টি ভালো আছো? নাফিয়া মাথা নাড়াল। নাফিয়া ভেবে পেল না এই মেয়েটা কিভাবে এত স্বাভাবিক রয়েছে।
ফারিহা আবার হেসে বলল, আন্টি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি আর ইয়ামিন আনিকে নিয়ে একটু ওদের রুমে গেলাম। মিসেস নাফিয়া বললেন, যেতে পারো নেই। ফারিহা আনিশার হাত ধরে টেনে উপরে আলভির রুমে নিয়ে আসে। ইয়ামিন ওদের পিছনে পিছনে চলে আসে। রুমটায় ঢুকতেই বুক কেঁপে উঠে ফারিহার, কারণ এই রুমটা তার আর আলভির হওয়ার কথা ছিল। ফারিহা তাকিয়ে দেখল তার আর আলভির একটা ছবি বেডের পাশের টেবিলে রাখা। সে ছবিটা নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলল। আনিশা অবাক হয়ে বলল, তুই এইটা কি করলি ফারু? তুই ছবিটা ওখানেই রেখে দে প্লিজ। ফারিহা আনিশার হাত ধরে বিছানায় বসিয়ে হেসে বলল, ওইসব বাদ দে, আলভি তোকে কিছু বলেছে? আনিশা জোরপূর্বক হেসে বলল, না না, উনি কি বলবে, কিছুই বলেননি। আনিশা ফারিহাকে জড়িয়ে ধরল, বলল, তুই এত শান্ত কিভাবে আছিস ফারু? ফারু তুই চাইলে আমি আলভিকে ডিভোর্স দিয়ে দিব। আনিশার গলা কাঁপছিল ডিভোর্সের কথাটা বলার সময়। যতই হোক ভালোবাসে তো সে আলভিকে। আনিশা ফারিহাকে জড়িয়ে ধরল, বলল, তুই এত শান্ত কিভাবে আছিস ফারু? ফারু তুই চাইলে আমি আলভিকে ডিভোর্স দিয়ে দিব। আনিশার গলা কাঁপছিল ডিভোর্সের কথাটা বলার সময়। যতই হোক ভালোবাসে তো সে আলভিকে। ফারিহা হেসে বলল, তুই কি পাগল আনি? হয়তো আমি ভালোবাসি আলভিকে, কিন্তু আলভির আগে তুই আমার জীবনে এসেছিস, সুতরাং তুই সবার আগে আমার কাছে। আর তার থেকে বড় কথা, এখন তোরা বিবাহিত। যদি বিয়ে না হতো তাহলে কিন্তু আমি কখনোই আলভিকে তোকে দিতাম না। শেষের কথাটা বলে জোরে হেসে দিল ফারিহা। আনিশার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে জানে এই হাসির পেছনে লুকিয়ে আছে একরাশ কষ্ট। ফারিহা আনিশার চোখের পানি মুছে দিয়ে বলে, আনি এমন চুপচাপ সব সহ্য করলে হবে না, বুঝেছিস? তোকে এবার শক্ত হতে হবে, আর আমি তোকে শিখিয়ে দেব কিভাবে তুই আলভিকে ইমপ্রেস করবি। আনিশা এবার জোরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, কেন কেন এমন করছিস ফারু? তোর এই স্বাভাবিক আচরণ যে আমি মেনে নিতে পারছি না। তুই তুই কেন করছিস এমন? আমার কষ্ট হচ্ছে ফারু, তুই বল না একবার, আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, শুধু একবার বল। ফারিহা ধমকে বলল, চুপ, একদম চুপ, কাঁদবি না, মোটেও কাঁদবি না, তোকে বলেছি না শক্ত হবি এখন থেকে। আর আমি এখন কাঁদবো? কেঁদে সাগর বানিয়ে ফেললেও কি আমি আলভিকে পাব? আর আমি কখনো একটা সংসার ভাঙতে চাই না। আনিশা তাচ্ছিল্য হেসে বলল, আদৌ সংসার হয়েছে ফারু? তুই বুঝছিস না কেন? আলভি তোকে অনেক ভালোবাসে, আমাকে কখনো মানবে না। ফারিহা হেসে বলল, চিন্তা করিস না, আমার কথামতো কাজ করবি তাহলে আস্তে আস্তে আলভিও মেনে নিবে। আমি চাই না তোর ভালোবাসা কেড়ে নিয়ে সুখে থাকতে, আর না আমাকে কোনোদিন আলভি আমায় ভালোবাসবে বা মেনে নিবে। ফারিহা হাসল। আনিশার অনেক অদ্ভুত লাগছে সবকিছু। ফারিহা কিছু সময় গল্প করে ইয়ামিনকে নিয়ে চলে গেল। আনিশার ঘুমের মাঝেই তাকে কেউ ফ্লোরে ছুঁড়ে মারল। চোখ খুলে দেখল সে ফ্লোরে পড়ে আছে। দুপুরে খেয়ে একটু ঘুমিয়েছিল। সারা রাত না ঘুমানোর ফলে দ্রুত ঘুমিয়ে পড়েছিল। আলভিকে দেখে বুঝল সেই তাকে ফ্লোরে ফেলে দিয়েছে। কোমরে অনেক ব্যথা পেয়েছে। আলভি হুট করে এসে আনিশার চুলের মুঠি ধরে বলল, ওখান থেকে আমার আর আমার ফারুর ছবিটা কে সরিয়েছে? নিশ্চয় তুই। তোর সাহস কি করে হলো আমাদের ছবি সরানোর? আমি তো সরাইনি, ফারু সকালে এসেছিল, ওই নিয়েছে। এই তুই মিথ্যা কেন বলছিস? আমার ফারু এখানে কেন আসবে? তুই সত্যি করে বল ছবিটা কোথায়? না হলে কিন্তু তোকে আমি কি করব নিজেও জানি না। আলভি চুলের মুঠি আরো শক্ত করে ধরে। ব্যথার জন্য আনিশার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আনিশা বলল, ছাড়ুন, ব্যথা লাগছে প্রচুর। আর আপনি আমাকে বিশ্বাস না করলে ফারুকে ফোন দিয়েই শুনে নিন।
নাটক বাদ দে, এই চোখের পানি দিয়ে ফারুকে গলাতে পারলেও আমাকে পারবি না। তোর এগুলো সব নাটকটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কথাটা বলেই আলভি ছেড়ে দিল আনিশাকে। আনিশা হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগল। তার সাথে কেন এমন হলো? তার কপালে কি সুখ নেই নাকি? হয়তো নিজের ভালোবাসার মানুষকে পেয়েছে, কিন্তু পেয়েও যে সে তার হবে না। আলভি ফারিহাকে ফোন দিল। ফারিহা রিসিভ করল না, তাই আনিশার ফোন নিয়ে ওর ফোন দিয়ে ফোন করল। ফারিহা রিসিভ করতেই আলভি বলল, ফারু তুমি আমার ফোন কেন রিসিভ করনি? থাকতা বাদ দাও, তুমি কি আমাদের বাসায় আসছিলে সকালে? তুমি আনির ফোন দিয়ে কেন আমাকে ফোন দিয়েছ? আর হ্যাঁ, সকালে তোমাদের বাসায়ও গিয়েছিলাম। তুমি কি আমার রুম থেকে তোমার আর আমার ছবিটা নিয়েছ? ফারিহা সোজাসাপটা উত্তর দিল, হ্যাঁ আমি নিয়েছি, তো কি হইছে? আলভি বলল, ছবিটা কেন নিয়েছ ফারু পাখি? আমার ইচ্ছা হয়েছে তাই নিয়েছি। আর ফারদার আমাকে ফোন দিবে না। কথাটা বলেই ফারিহা খট করে ফোনটা কেটে দিল। আলভি ফোনের দিকে তাকিয়ে রইল। ওয়ালপেপারে দেখল আনিশা আর ফারিহার একটা ছবি, ওখানে দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফোনটা বিছানার উপর ফেলে দিল। মাথার চুলগুলো টেনে বিছানায় বসে পড়ল। আলভি বুঝে গিয়েছে ফারিহা আর তার কাছে ফিরবে না, কিন্তু এই মেয়েটাকে সে কিভাবে মেনে নিবে? ফারিহার উপর এখন প্রচণ্ড রাগ হচ্ছে আলভির। কেন ফারিহা তার কথা বোঝার চেষ্টা করছে না? সকালে ফারিহার সাথে রাগ করে সিগারেট খেয়েছে অনেক। যে কোনো দিন সিগারেট ছুঁয়েও দেখিনি সে, আজকে ৫-৬টা সিগারেট খেয়েছে। আলভি শুয়ে পড়ল বিছানায় টানটান হয়ে। কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু সে যে এই মেয়েটাকে মানবে না তা সে সিউর। ভাইয়া দরজা খোল, মামুনি খেতে ডাকছে। আহা দরজা ধাক্কা দিতে দিতে কথাটা বলল। দরজা ধাক্কানোর শব্দে আনিশার ঘুম ভাঙে। নিজেকে ফ্লোরে আবিষ্কার করে। আহা আবারও বলল, ভাবি দরজাটা খোলো, মামুনি খেতে ডাকছে। আনিশা নিজেকে স্বাভাবিক করে বলল, আহা তুমি যাও, আমরা আসছি। আহা আনিশার গলা শুনে বুঝতে পারল আনিশা কেঁদেছে। দীর্ঘশ্বাস ফেলল আহা। সে জানে তার ভাই এমন না, কিন্তু পরিস্থিতির চাপে এমন হয়েছে। আহা বলল, আচ্ছা ভাবি তুমি ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি আসো। আনিশা উঠে লাইট জ্বালালো। বিছানায় তাকিয়ে দেখল এলোমেলো হয়ে আলভি ঘুমিয়ে আছে। আনিশা আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজে ঠিক হলো। তারপর আলভির কাছে গিয়ে বলল, এই যে শুনছেন, উঠুন, মামনি খেতে ডাকছে। আলভি নড়েচড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল। আনিশা আবারও ডাকল, তবুও আলভি উঠল না। এবার একটু জোরেই বলল, এই যে শুনছেন, খেতে ডাকছে, উঠুন। আলভি চোখ খুলল। চোখ খুলে আনিশাকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখে রেগে বলল, বেহায়া মেয়ে, ঘুমিয়ে আছি বলে সুযোগ নিচ্ছ? নির্লজ্জ মেয়ে, এমনিতেও নিজের বেস্ট ফ্রেন্ডের ফিয়ন্সেকে বিয়ে করেছ। আনিশা ঠিকমতো দাঁড়িয়ে বলল, মামনি খেতে ডাকছে, চলুন। আলভি বিরক্তি নিয়ে বলল, তুমি যেতে পারো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আলভি ফ্রেশ হতে চলে গেল। আনিশা দীর্ঘশ্বাস ফেলল। তার যে আর ভালো লাগছে না। দুজন তার জন্য কষ্ট পেয়ে যাচ্ছে। সে যদি চলেও যায় তাহলে যে ফারিহা ফিরে আসবে এমন না। ফারিহার রাগ জেদ সম্পর্কে সবাই কম বেশি জানে। একবার জানা বলে তা কখনো হ্যাঁ বানানো যায় না। তাই চলে গিয়ে লাভ নেই। শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে নিচে নামল। টেবিলে আহা মিসেস নাফিয়া সহ আলভির বাবা আশরাফ শাহরিয়ারও বসে আছে। আনিশার ভয় লাগছে। এই লোকটা যদি কিছু বলে দেয় তাকে উল্টাপাল্টা। লোকটাকে সে আগে দেখেছে। যতবারই দেখা হয়েছে ততবারই আশরাফকে গম্ভীর দেখেছে। আনিশা ভয়ে ভয়ে টেবিলের সামনে গেল। মিসেস নাফিয়া আনিশাকে দেখে বলল,
আনিশা, চলে এসেছো, বসে পড়ো, খেয়ে নেও। আর আলভি কোথায়? আশরাফ শাহরিয়ার গম্ভীর মুখে একবার আনিশাকে দেখলেন, তারপর নিজের খাওয়ায় মন দিলেন। আনিশা ভয় নিয়ে বসল আর বলল, আসলে মামুনি, উনি ঘুমিয়েছিলেন, এত সময় ফ্রেশ হয়ে আসছেন। আনিশা আশরাফের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আশরাফ আরও একবার আনিশাকে দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আনিশা আস্তে আস্তে বলল, জি জি আঙ্কেল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাফিয়া আনিশাকে খাবার বেড়ে দিয়ে খেতে বললেন। আনিশা না খেয়ে খাবার নাড়ছিল। আশরাফ দেখে ধমক দিয়ে বলল, না খেয়ে ভাত নাড়ছো কেন? আনিশা কথা না বলে খেতে লাগল। আনিশার খাওয়ার মাঝে আলভি আসলো। এসেই নিজের চেয়ারে বসে চুপচাপ খেতে লাগল। আশরাফ খাওয়া শেষ করে আলভি আর আনিশার উদ্দেশ্য বলল, খাওয়া শেষ করে দুজনে আমার রুমে আসো। আশরাফ সাহেব চলে গেলেন। আনিশা ভয় পেল। আলভি বিরক্ত হল। সে জানে তার বাবা বলবে দুজনে মেনে নেওয়ার চেষ্টা করো। তার এখন মোটেও এই সব ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না, তাও যেতে হবে। খাওয়া শেষ হতেই নাফিয়া বলল, আলভি, আনিশাকে নিয়ে যাও। আলভি বিরক্তি নিয়ে আগে আগে হেঁটে যেতে লাগল। আনিশা মাথায় মোটাটা ভালোভাবে দিয়ে আলভির পেছনে যেতে লাগল। আলভি রুমের ভিতরে গিয়ে বলল, কি বলবে বাবা, তাড়াতাড়ি বলো। আশরাফ সাহেব বললেন, কেন, তোমার কি তাড়া আছে? না তেমন কিছু না, কিন্তু দ্রুত বললে ভালো হতো। আশরাফ আনিশাকে ইশারায় নিজের পাশে বসতে বলল। আনিশার ভয় লাগছে এখনো, তাই সে বসল পাশের সোফায়। আশরাফ বলল, তোমার হাতটা দাও। আনিশা হাতটা এগিয়ে দিতেই আশরাফ সাহেব আনিশার হাতে একটা জুয়েলারি বক্স দিয়ে বলল, এটা আমাদের বাড়ির নিয়ম। নতুন বউয়ের মুখ দেখে তাকে কিছু দিতে হয়। আনিশা অবাক হয়েছে। সে কখনো ভাবেনি আশরাফ সাহেব এইগুলো দিবে। সে বলল, আঙ্কেল, আমার এগুলো দরকার নেই। আশরাফ ধমক দিয়ে বলল, চুপ করো মেয়ে, আমি শুনেছি কি তোমার দরকার আছে কিনা, আমার ইচ্ছে হয়েছে দিয়েছি, তারপর তুমি কি করবে জানি না। আর আঙ্কেল কি, শ্বশুরকে কি কেউ আঙ্কেল বলে? বাবা বলো। আনিশা অবাক হল। সে ভাবেনি আশরাফ সাহেব এমন কিছু বলবে। সে বলল, ঠিক আছে বাবা। আলভির এই সব কিছু নেকামো ছাড়া কিছু মনে হচ্ছে না। সে বিরক্ত হয়ে বলল, তুমি কেন ডেকেছ আমায়, তাড়াতাড়ি বলো। ও হ্যাঁ, তোমাদের যার জন্য ডাকা। আমি নাফিয়ার কাছ থেকে সবকিছুই শুনেছি। বিয়েটা যেভাবেই হোক মেনে নেও। আর আলভি, তুমি তো জানোই আমাদের বংশে ডিভোর্স দেওয়া হয় না। কেউ দেয়নি আর ভবিষ্যতে দিবে না। তাই বলছি, যা হয়েছে মেনে নেও। আর ফারিহার জন্য আমারও খারাপ লাগছে, তাই বলে কি একটা বিয়ে ভাঙবে তোমরা? মাথায় রেখো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আলভি রেগে হনহন করে বেরিয়ে গেল। আলভি বের হতেই আশরাফ সাহেব আনিশাকে নিজের কাছে ডেকে বললেন, সময় দেও ওকে একটু, তারপর নিজেই ঠিক হয়ে যাবে। আর ওর খেয়াল রেখো মা। আনিশা মাথা নাড়িয়ে চলে আসলো। রুমে এসে দেখে আলভি নেই। গাড়ির শব্দ শুনে বেলকনিতে এসে দেখে আলভি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আনিশা দীর্ঘশ্বাস ফেলল। তার কোনো অধিকার নেই লোকটাকে আটকানোর। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা শহরের একটা বিশাল অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছে একটা লোক। লোকটা একটা মেয়ের ছবি নিয়ে বিড়বিড় করে বলল, আমি আসছি জান, খুব তাড়াতাড়ি। আই এম কামিং সুন মাই জান। রাফসান নামের একটা ছেলে এসে লোকটাকে বলল, স্যার, একটা মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে। লোকটা গম্ভীর কণ্ঠে বলল, কে এসেছে? স্যার, মেয়েটা বলল আপনার কাছে এসে তার নাম আফিফা বলতে।
এবার লোকটার ভ্রু দুইটা বিরক্তিতে কুঁচকে গেল। কপালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, পাঠিয়ে দেও। রাফসান ছেলেটা বেরিয়ে গেল রুম থেকে। কিছু সময় পর একটা মেয়েটা রুমে আসলো। মেয়েটার পরনে একটা শর্ট ড্রেস, আর মুখে মেকআপ করে প্রচুর। মেয়েটা এসেই লোকটাকে জড়িয়ে ধরে বলল, বেবি বব, আমি তোমাকে খুব মিস করেছি। লোকটা আফিয়া নামের মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে রাগী কণ্ঠে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? প্রচণ্ড সাহস বেড়েছে না? আর বেবি কি, আমি কি তোমার সাথে রিলেশনে আছি? আফিফা নেকামি করে বলল, বেবি মমো ডেট তো চাই তোমার সাথে আমার বিয়ে দিতে। তুমি তো রাজি হচ্ছ না, প্লিজ এবার তো রাজি হও। লোকটা এবার রেগে আফিফাকে থাপ্পড় মেরে বলল, ইউ স্টুপিড গার্ল, তোমায় বলেছি না আমি একজনকে ভালোবাসি, তারপরও ও কেন বেহায়ার মতো পিছে পড়ে আছো? আফিফা থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। লোকটা বিরক্তি নিয়ে বলল, এই মেয়েটা একটু বেশিই করে। আলভি তার ফ্রেন্ডের সাথে একটা নির্জন জায়গায় বসে আছে। আলভির ফ্রেন্ড নাহিন, তিশাম, নিশান একসাথে বসে আছে। সবাই কথা বলছে আর আলভি এক জায়গায় চুপচাপ বসে আছে। নাহিন বলল, কি শুরু করলি তুই আলভি? তুই এমন থাকলে আমাদের কারো ভালো লাগে না, তুই জানিস না? আলভি বলল, আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখ কেমন লাগে, তারপর কিছু বলিস। তিশাম আলভির কাঁধে হাত রেখে বলে, আমরা বুঝতে পারছি তোর কষ্ট, কিন্তু দেখ আমরা সবাই জানি ফারিহা কেমন। তুই হাজার চেষ্টা করলেও ফারিহা আর ফিরবে না। জানি না আমি কি করব, কিন্তু আনিশাকেও মেনে নেওয়া সম্ভব নয় আমার। আর আনিশার জন্যই সব হয়েছে, কষ্ট তো ওকে পেতেই হবে। নিশান বলল, দেখ এখানে আনিশার কোনো হাত নেই, তাই বলছি মেয়েটাকে কিছু বলিস না বা কিছু করিস না। মেয়েটা সত্যিই খুব ভালো। আলভি রেগে বলল, ও ভালো? তুই চিনিস ওকে? হ্যাঁ, ও একটা বেহায়া মেয়ে। আর ভালো কোন দিক দিয়ে? দেখ আলভি, যত যাই বলিস না কেন তুই নিজেও ভেবে দেখ, মেয়েটা কারো সাথে তেমন কথাও বলে না। আর ফারিহা ইয়ামিন ছাড়া কারো সাথে মিশেও না, আর না কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেছে। আমি ওকে রাস্তায় অসহায়দেরও সাহায্য করতে দেখেছি। আলভি চিল্লিয়ে বলল। নিশান, চুপ কর, আমি ওই মেয়ের কিছুই শুনতে চাই না। নিশান হেসে বলল, দেখ একদিন এমন না হলো যে তুই ওই মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারিস। চোখের আড়াল হলে না তোর দম বন্ধ হয়ে যায়। কখন কাকে ভালো লাগে তা আমরা কেউই জানি না। আলভি উঠে দাঁড়িয়ে বলল, চুপ কর তুই, আমি আর ওকে ছাড়া কখনো থাকতে পারবো না, এটা কখনোই হবে না। আলভি কথাটা বলে হনহন করে চলে গেল। গাড়ি নিয়ে চলে গেল। তিশাম আলভির যাওয়ার দিকে তাকিয়ে নিশানকে বলল, কেন বললি এগুলো? আমিও জানি হয়তো আসবে এমন কোনো একদিন যেদিন ও আনিশাকে ছাড়া থাকতে পারবে না। নিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসুক। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকল। নিহান ভাবছে কিভাবে এই পরিস্থিতি স্বাভাবিক করা যায়। না আনিশা ঠিক আছে, না আলভি, আর না ফারিহা। কেউই ঠিক নেই। ফারিহা আর ইয়ামিন বসে আছে ফারিহাদের ছাদে। ফারিহা বসে আছে। ইয়ামিন বিরক্ত হচ্ছে ফারিহার কাজে। কি চাইছে কি ও? ইয়ামিন বিরক্তি নিয়ে বলল, কি চাইছিস কি তুই ফারু? সকালে কেন আনিশাকে জিজ্ঞেস করতে দিলি না কিভাবে ওদের বিয়েটা হয়েছে? ফারিহা আকাশের দিকে তাকিয়ে বলল, দেখ আজকে আকাশে চাঁদ উঠেনি ঠিক আমার আকাশের মতো, আমার চাঁদটাও এখন আমার নেই। সে অন্য কারো, তাও আমার বেস্ট ফ্রেন্ডের। ইয়ামিন এবার চিল্লিয়ে বলল, চাইছিসটা কি তুই একটু বলবি? আমি এখন চাইছি আনিশা আর আলভি ভালো থাকুক। আলভি আনিকে মেনে নিক আর আমি সম্পূর্ণ চেষ্টা করব তার।
ইয়ামিন করুণ কণ্ঠে বলল, তাহলে তোর কি হবে ফরু? ফারিহা মিল হেসে বলল, আমি এখন যেমন আছি তেমনই থাকব। ইয়ামিন ফারিহার নিজের দিকে ফিরিয়ে ঝাঁকিয়ে বলল, এভাবে চললে না মামা মামি ভালো থাকবে না, আমি আনি আর না তুই। তুই জানিস তুই যেমন আনির কষ্ট সহ্য করতে পারিস না, আনিও তেমন তোর কষ্ট সহ্য করতে পারে না। ইয়ামিনের থেকে নিজেকে ছাড়িয়ে ফারিহা বলল, আমি জানি, তাই তো ওর সামনে হাসি খুশি থাকার চেষ্টা করি। আর কালকে থেকে আলভি আনিশাকে কাছাকাছি আনার মিশনে আমি আর তুই নেমে পড়ব। ইয়ামিনের আনিশার জন্যও খারাপ লাগছে, তেমনি ফারিহার জন্য। কি করবে ভেবে পায় নাও। তাই সিদ্ধান্ত নেয় ফারিহার কথা মতোই কাজ করবে। ইয়ামিন ফারিহাকে বলল, চল ঘুমাবি, আমারও ঘুম পেয়েছে। ফারিহা বলল, আমার ঘুম আসছে না, তুই যা ঘুমিয়ে পড়। ইয়ামিন ফারিহাকে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে বলল, এবার তুই ঘুমাইস না, সারা রাত বইসা থাকোস, আমি দেখমু না ভাই। কথাটা বলে ইয়ামিন রুম থেকে বেরিয়ে ফারিহার রুমের দরজা বাইরে থেকে আটকে দিয়ে বলল, নে এবার ভালো করে ঘুমা, হি হি হি। ইয়ামিন নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। ফারিহা হাসল। ছেলেটা সিরিয়াল মুহূর্তেও হাসাতে পারে। ফারিহা বসে বসে ভাবতে লাগলো কালকে কিভাবে কি করবে। আন্টি, আমার জানা মতে তোমরা বাড়ির বউকে না পরিয়ে রাখবে না, তাই বলছি আনিশা আজকে থেকেই ভার্সিটি যাক। তবে নাফিয়া বলল, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ও যেতে পারে। ফারিহা হেসে বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আনিশার কাছে গেলাম। ফারিহা আর ইয়ামিন সকাল সকাল আলভিদের বাসায় এসে হাজির। এতে অবশ্য নাফিয়া বেশ চমকেছেন। তার ফারিহার করা কাজগুলো খুব অদ্ভুত লাগছে। সে হলে কখনোই এইসব করতে পারত না মোটেও। ফারিহা আর ইয়ামিন আলভির রুমের সামনে এসে দরজায় ধাক্কা মারল। দরজা ধাক্কানোর শব্দে আনিশার ঘুম ভাঙল। কালকে রাতে সে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল আলভির অপেক্ষা করতে করতে। বিছানায় তাকিয়ে দেখল আলভি এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। আনিশার আলভিকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব নিষ্পাপ লাগছে। কিন্তু আনিশা এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল যে এই মানুষটা ঘুম থেকে উঠলেই ডেঞ্জারাস হয়ে যায়। দরজায় আবার টোকা পড়ল। আনিশা ঘোর কাটল। সে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই ফারিহা আর ইয়ামিন হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে আনিশাকে বলল, আনি তাড়াতাড়ি রেডি হয়ে নে, ভার্সিটি যাবি। আনিশা অবাক হয়ে বলল, কিন্তু আমাকে কি মামনি বাবা যেতে দিবে? ফারিহা হেসে বলল, আমি তোর মামনির কাছে শুনেই এসেছি, আর এই ড্রেস এই শাড়ি পরে তো আর যেতে পারবি না। আর ড্রেসও তো নেই এইখানে তোর। আনিশা হাসল। ওদের বসতে বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে আর ড্রেস চেঞ্জ করতে। শপিং ব্যাগ খুলতেই একটা বেগুনি রঙের থ্রি পিস। আনিশা জানে ফারিহা মাত্রই এটা কিনে এনেছে, কারণ ফারিহা থ্রি পিস পরে না, টপস ওয়ান পিস পরে। সে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হল। বের হতেই দেখল ইয়ামিন আর ফারিহা গল্প করছে। ফারিহা আনিশাকে আয়নার সামনে দাঁড় করিয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দেয়। তারপর নিজের দিকে ফিরিয়ে বলে, এই তো এখন একেবারে ঠিকঠাক লাগছে। আলভি ঘুম থেকে উঠে পড়েছে কিছু সময় আগে, ও বসে বসে ওদের কাজ দেখছিল। ফারিহার এইসব কাজকর্মে প্রচুর রাগ ও বিরক্ত লাগছে। আলভির ভাবনার মাঝেই ফারিহা আনিশাকে বলল, চল এবার খেয়ে ভার্সিটি যাবি। আলভি ফারিহার কথায় ভ্রু কুঁচকাল। ফারিহা যখন আনিশাকে নিয়ে রুম থেকে বের হবে তখনই আলভি আনিশার হাত ধরে টেনে নিজের পাশে এনে দাঁড় করায়, যাতে আনিশা সহ ইয়ামিন ফারিহাও অবাক হয়। ফারিহা ভ্রু কুঁচকে বলে, তুমি ওর হাত ধরে নিজের পাশে দাঁড় করালে কেন? হাত ছাড়ো, ও ভার্সিটি যাবে। আলভি ভাবলেশহীন ভাবে বলল, আনিশা, আমি কি তোমাকে ভার্সিটি যাওয়ার অনুমতি দিয়েছি?
আনিশা কিছু বলবে তার আগে ফারিহা বলে, তুমি যখন ওকে বউ বলে মানোই না তাহলে অনুমতি নেওয়ার কি আছে, হাত ছাড়ো ওর। কথাটা বলেই আনিশার হাত ধরে নিজের পাশে আনে। আলভি আনিশার হাত শক্ত করে ধরে নিজের কাছে এনে বলে, ওকে আমি বউ হিসাবে না মানলেও ও আমার বউ, আর আমার কাছ থেকে অনুমতি নিতেই হবে। আর আমি ওকে যাওয়ার অনুমতি দেইনি। ফারিহা, ছাড় না, উনি যেতে দেবে না আমায়, তোরা চলে যা। আমি তো তোকে ছাড়া যাব না। আর তুমি আলভি যেদিন ওকে নিজের বউ হিসাবে মেনে নিতে পারবে সেদিনই ওকে আটকাতে এসো। কথাটা বলেই আনিশার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আলভি রাগে ফুঁসতে লাগল। সে এখন মোটেও চায় না ফারিহা তার বাসায় আসুক, আনিশার কাছে আসুক। বাবা, তুই কি বাসায় আসবি না? 3টা বছর হয়ে গেল তুই একবারও বাংলাদেশে আসিসনি। এবার তো আয়। বয়স তো কম হলো না, এবার তুই বিয়েটা কর, নাতি নাতনির মুখ দেখে তো মরি। তোমার ছেলে নেক্সট মান্থেই আসছে তোমার কাছে। বিয়ে আমি করব এসেই, আর মেয়েও আমার ঠিক করা আছে। মিসেস রুহানা চৌধুরী বলল, সত্যি তুই আসছিস বাবা? লোকটা হেসে বলল, পাক্কা প্রমিস আমি আসছি। রুহানা চৌধুরী অবাক হয়ে বলল, কি বললি? তুই বিয়ে করবি রোদ? কি বললি তুই? এটা সত্যি রোদ? আজকে আমি অনেক খুশি। আমার ছেলে এতদিন পর বিয়ে করার জন্য মেয়ে পছন্দ করেছে, তাও নিজে শেখে যে আমার ছেলের মনটা চুরি করল। রোদ হেসে বলল, আমি এসেই তোমাকে দেখাবো, বাট তাকে বিয়ে করতে হলে আগে আমার প্রেমে ফেলতে হবে, তারপর সবকিছু। রুহানা চৌধুরী হেসে বলল, ওকে বাবা, ঠিক আছে, তুই নিজের প্রেমে আগে ফেলিস আমার হবু বৌমাকে, কিন্তু তুই এখানে এসেই ওর ছবি দেখাবি আমায়। রোদ হেসে বলল, ওকে আমি তোমাকেই আগে দেখাবো। রুহানা চৌধুরী রোদের সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখে বলল, যাক, এত বছর পর তাহলে আমার ছেলের মনে কেউ জায়গা করে নিতে পেরেছে। মেয়েটা যেমনই হোক না কেন আমার রোদ ভালোবাসে, আর আমি তাকে যেভাবেই হোক রোদের বউ করবই। রুহানা চৌধুরী তার স্বামী রুহান চৌধুরীকে ফোন করল। ফোন করে বলল, শোন, একটা খুশির সংবাদ আছে। রুহান চৌধুরী বলল, হ্যাঁ বলো, কি খুশির সংবাদ? রুহানা চৌধুরী খুশি হয়ে বলল, আমাদের রোদ আসছে, আরও নাকি বিয়েও করবে। রুহান চৌধুরীও হেসে বলল, সত্যি বলছো রোদ বিয়ে করবে? যাক, আমার ছেলের বিয়ে খাওয়ার শখটা এবার পূরণ হবে। আমি তো ভেবেছিলাম ওর বিয়ে না খেয়েই মরে যাব আমি। রুহানা চৌধুরী হাসতে হাসতে বলল, তুমি পারো বটে, এত ফাইজলামি এই বুড়ো বয়সে করো কিভাবে? রুহান চৌধুরীও হাসতে হাসতে বলল, আমি সবই পারি, বুঝেছ? রুহানা চৌধুরী রুহান চৌধুরীর কথায় হাসতে লাগল। তারা কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। তারা ভীষণ খুশি, তাদের একমাত্র ছেলে বিয়ে করবে, এতেই খুশি তারা। আনিশার খাওয়া শেষ হতেই ফারিহা আনিশাকে নিয়ে সোজা ভার্সিটিতে চলে এসেছে। 2টা ক্লাস করে ওরা 3জন যেখানে আড্ডা দেয় সেখানে এসে বসে পড়ল। ইয়ামিন আনিশাকে জিজ্ঞেস করল, তোর আর আলভি ভাইয়ার বিয়েটা কি করে হলো আনি? আনিশার সেদিনের সেই সব কিছু চোখের সামনে ভাসতে লাগল। ও হুট করে চিৎকার দিয়ে বলল, না না, আমি আলভিকে বিয়ে করব না, উনি ফারিহাকে ভালোবাসে। ইয়ামিন আর ফারিহা বুঝতে পারল ওই দিন খারাপ কিছুই হয়েছিল। তা নয় তো আনিশা কখনো এভাবে রিয়েক্ট করে না। ফারিহা আনিশাকে জড়িয়ে ধরে ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, রিল্যাক্স আনি, কিছু হয়নি, দেখ এখানে আমি আর ইয়ামিন। আনিশা কাঁদতে কাঁদতে বলল, ওরা আরেকটু হলে আমার সাথে খারাপ কিছু করে ফেলতো ফারু। ফারিহা বলল, শান্ত হ তুই।
ওসব কথা বাদ দে, আমি তোকে আলভির পছন্দের জিনিসগুলো বলছি আর কি কি করতে হবে তাও বলছি। তুই মনোযোগ দিয়ে শোন। আনিশা চোখের পানি মুছল। তারপর ফারিহা ওকে সব কিছু বলতে লাগল। ইয়ামিন ওদের জন্য আইসক্রিম আনতে গিয়েছে। আনিশা শুনে বলল, না না ফারু, আমি উনার উপর অধিকার খাটাতে পারবো না। আর উনিও আমার কথা শুনবেন না কখনো, উনি তোকে ভালোবাসে। দেখ আনি, তুই কথা বলবি না, তুই আলভির খেয়াল রাখবি আর ওর কাজে অধিকার দেখাবি, বুঝেছিস? ফারিহার বুকে চিনচিন ব্যথা করছে। কথাগুলো বলতে কিন্তু করতেই হবে এগুলো। সে যে চায় তার আনি ভালো থাকুক আর আলভিও। আনিশা বলে, দেখ ফারু, তুই বুঝতেছিস না, তুই যা বলছিস তা আমি করতে পারবো না, উনার উপর অধিকার খাটানো অসম্ভব। আমি চিনি আলভিকে চিনি, ও কিছুই করবে না, শুধু যা বলেছি তাই করবি। আনিশা পেয়ে বলল, না না ফারু, আমি পারবো না। ফারিহা চোখ রাঙিয়ে আনিশাকে বলল, পারতে তো তোকে হবেই। ফারিহা আনিশাকে বোঝাতে লাগল। আনিশাকে আলভির পছন্দ অপছন্দের কথাও বলতে লাগল। আনিশা আলভির পছন্দের বিষয়গুলো মন দিয়ে শুনল। সেও এখন চায় আলভির মনে জায়গা করে নিতে, কিন্তু আদৌ তা সম্ভব কিনা কে জানে। ইয়ামিন আইসক্রিম নিয়ে ওদের কাছে এসে বলে, ফকিন্নিগুলা নিজেরা আরামে এই গাছের ছায়ায় বসে গল্প করছে, আর আমাকে রোদের ভেতরে আইসক্রিম আনতে পাঠাইছে। তাও টাকা দেইনি, খয়রাইত্তা পানা, তোরা দুজন কি সারা জীবন করবি? আনিশাকে ইয়ামিন বলে, ওই ছেমরি, ওই তোর বর না, সেই বড় লোক বাপ মায়ের একমাত্র ছেলে। তার উপর নিজের একটা কোম্পানি আছে। তারপরেও তুই সেই খয়রাইত্তা পানা করস, লজ্জা লাগে না? আনিশা হেসে বলে, আমার বরের কথা বাদ, আগে আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই, ও কিন্তু বাপ মার ছোট ছেলে, সো তোর ও কিন্তু কম টাকা না। ফারিহা হাসতে হাসতে বলে, আমি আমার মামি মামুর টাকা খাই, তাতে তোর কি? তুই যে টাকাগুলো পাস তাও আমার মামুর কাছ থেকে, আর মামুর একমাত্র ভাগ্নি হিসাবে আমার অধিকার আছে। কথাটা বলেই আনিশা আর ফারিহা হাসতে লাগল। বেচারিদের হাসি থামছেই না। ইয়ামিন রেগে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা ইয়ামিনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগল। ইয়ামিনের একদিক দিয়ে খুশিও লাগছে, এই কয়েকদিন এমন ঝগড়া করেছে না, দুষ্টমি। অন্যদিকে আনিশা ভাবছে সে ভাগ্য করে দুজন বন্ধু পেয়েছিল, যে নিজের ভালোবাসাকেও স্যাক্রিফাইস করল। হয়তো করতো না শুধু মাত্র বিয়ে হয়েছে বলেই। তাও ফারিহা চাইলেই বলতে পারত তাকে চলে যেতে, কিন্তু ফারিহা তা করেনি। তাদের ফ্রেন্ডশিপের প্রায় 15 বছর হতে চলল, ছোট থেকেই একসাথে। আর ফারিহা তাকে প্রচণ্ড ভালোবাসে। আনিশার ভাবনার মাঝেই ফারিহা ইয়ামিনকে বলল, চল আজকে তুই আমাদের ফুসকার ও ট্রিট দিবি। ইয়ামিন চোখ বড় বড় করে বলে, কি এখন আবার ফুসকা? তোরা আজকে আমাকে ফকির বানানোর ধান্দায় আছিস না? ফারিহা আর আনিশা দাঁত কেলিয়ে একসাথে বলল, একদম ঠিক ধরেছিস। ইয়ামিন ওদের কথা শুনে ভৌ দৌড় দিল। ফারিহা আর আনিশা একে অপরের দিকে তাকিয়ে দৌড় দিল ইয়ামিনের দিকে। অন্যদিকে এইসব দেখে আলভি রাগে ফুঁসছে। আলভির মোটেও এদের স্বাভাবিকভাবে থাকতে দেখে তা সহ্য হচ্ছে না। সে বাড়ি থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। এত সময় ধরে দেখছিল ওদের কাজ। ফারিহা আনিশার সাথে এমন বিভেদ সহ্য হচ্ছে না। সে জানে ফারিহা আনিশাকে অনেক ভালোবাসে, কিন্তু নিজের ভালোবাসার মানুষকেও দিয়ে দিবে ভাবতে পারেনি। আগে ওদের দেখে নিজেই মনে মনে চাইতো ওদের ফ্রেন্ডশিপ যেন সারা জীবন থাকে।
কিন্তু এইসব নেকামি আর নাটক ছাড়া কিছুই মনে হচ্ছে না। আলভি রেগে আনিশা, ফারিহা আর ইয়ামিনের কাছে গেল। ওরা দুষ্টুমি করছিল আর ফুসকা খাচ্ছিল। ও এসেই আনিশার সামনে দাঁড়িয়ে ওর হাত থেকে টেনে প্লেটটা নিয়ে নেয়। প্লেটটা টেবিলে রেখে আনিশাকে টান মেরে দাঁড় করায়। হুট করে আনিশার হাত থেকে কেউ প্লেট নেওয়াতে ও অবাক হয়। তারপর আবার টান মেরে দাঁড় করায়। ভয় পেয়ে আলভির শার্ট শক্ত করে ধরে। ইয়ামিন আর ফারিহাও দাঁড়িয়ে যায়। আলভি রেগে আনিশার হাত শক্ত করে চেপে ধরে বলে, তোমাকে না মানা করেছিলাম আসতে এখানে, তবুও আসলে তুমি? অনেক সাহস না তোমার, আজকে বাসায় গিয়ে তোমার সাহস বের করছি। আনিশা ব্যথায় কাতরাচ্ছে। ফারিহা বুঝতে পারে। ফারিহা রাগী কণ্ঠেই আলভিকে বলল, ওর হাতটা ছেড়ে দাও। আলভিও রেগে বলে, সকালে অনেক বলেছ, এখন আমি বলছি শোনো, ও আমার বউ, ওর সাথে আমি যা খুশি তাই করতে পারি, আমার অধিকার আছে। ফারিহা বলল, তুমি ওর সাথে যা খুশি তাই করতে পারো না, কারণ ও একটা মানুষ আর ওর স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আর তুমি তো ওকে বউ বলে মানোও না। আনিশা আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ও তা দেখে বলে, আপনারা চুপ করুন প্লিজ, সবাই কিভাবে তাকিয়ে আছে। ওরা আনিশার কথায় পাত্তা দিল না। আলভি বলল, আমি আজকে থেকে মেনে নিলাম ও আমার বোন। ওর উপর এখন অবশ্যই আমি অধিকার খাটাতে পারবো। আর তুমি কেউ না আমাদের মাঝে কথা বলার। কথাটা বলেই আলভি আনিশাকে টেনে ওখান থেকে নিয়ে যায়। ফারিহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। বুকে যে রক্তক্ষরণ হচ্ছে। ইয়ামিন বুঝল হয়তো, তাই বিল দিয়ে ফারিহাকে নিয়ে ওখান থেকে বাসায় চলে গেল। ওই দিনের পর আজ 15 দিন পার হল। না আলভি আনিশাকে ফারিহার সাথে দেখা করতে দিয়েছে, আর না ফারিহা আনিশার কাছে গেছে। ওর যে সেদিনের কথাটা এখনো মাথায় ঘুরতে আছে। ফারিহা ভাবছে, আনিশাও হয়তো আলভিকে ভালোবাসে। ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। আচ্ছা, আলভি কি ওর সেই ভালোবাসার মানুষ? ফারিহার ভাবনার মাঝে ফারিহার মা মিসেস শিরিনা আহমেদ ফারিহার রুমের সামনে এসে বলল, ফারু মা, দরজাটা খোলো। ফারিহা রুমের ভেতর থেকে বলে, মম তুমি যাও, আমি আসছি একটু পর। ফারিহা কিছুক্ষণ পরে নিচে নামে। খাবার টেবিলে ওর বাবা শিহাব আহমেদ আর ওর মা শিরিনা আহমেদও বসে আছে। ও গিয়ে বসে পড়ে ওর টেবিলে। শিহাব আহমেদ ফারিহাকে বলল, তুমি এখন কি করতে চাইছো ফরিহা? আর নিজের কি অবস্থা করেছ? খাওয়া দাওয়া ঠিকমতো করো না কেন? কি শুরু করেছ তুমি? ফারিহা খেতে খেতে বলল, আমি কিছুই করছি না পাপা, আমি ঠিক আছি। আর আমি চাইছি আমার আনি শুধু ভালো থাকুক। শিহাব আহমেদ গম্ভীর কণ্ঠে বলেন, আমিও চাই মেয়েটা সুখে থাকুক। ছোটবেলা থেকেই তো কষ্ট করে যাচ্ছে। কিন্তু তোমার এই কাজগুলো মেনে নিতে পারছি না। ফারিহা হেসে বলল, কালকে থেকে তুমি আর বলবে না এগুলো, আমি আবার আগের মতো হব। কথাটা বলেই ফারিহা উঠে গেল। শিরিনা ফারিহার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা আমার কেমন হয়ে গেল এই কয়েকদিনে। শিহাব শিরিনাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আমাদের মেয়ে নিজেকে সামলাতে জানে। ফারিহা রুমে এসে ভাবছে, কালকে আমাকে আনির কাছে যেতে হবে এবং সব প্রশ্নের উত্তরও জানতে হবে। আনিশার এই কয়েকদিন ভালোই কেটেছে। আহার সাথে গল্প করেছে।
জানুয়ারি মাস এখন অনেকটাই ফ্রি, এসএসসি পরীক্ষা দিয়েছে সে। এখনো কলেজে ভর্তি হয়নি, তাই ফ্রি আছে। আর আনিশারও ভালো সময় কেটেছে আহার সাথে। আলভির সাথে তার দেখা খুব কমই হতো। সকালে তার ওঠার আগেই অফিসে চলে যেত আর রাতে ঘুমানোর পর বাসায় আসতো। তাই এই কয়েকদিন আনিশা আলভির অত্যাচারের শিকার হয়নি। সেদিন বাসায় এনে আনিশাকে বলে ওদের সাথে না মিশতে, কিন্তু আনিশা তো আর তা পারে না। ছোটবেলা থেকে যারা তাকে এত সাহায্য করেছে তাদের সাথে না মিশে কিভাবে থাকবে সে? ফারিহাকে এই প্রতিদিনই ফোন দিয়েছে, কিন্তু ফোন বন্ধ বলেছে। অনলাইনেও আসেনি। চিন্তিত হয়ে ইয়ামিনকে ফোন করেছিল। ইয়ামিন বলেছে ঠিক আছে, কিন্তু তাও মন মানেনি আনিশার। তারপর শিরিনাকে ফোন দিয়ে তবেই ফারিহার সাথে কথা বলেছে। ফারিহা বলেছে তাকে একটু সময় দিতে, তাই আনিশা আর ফোন দেয়নি। আজকে তার মোটেও ঘুম আসছে না, তাই সোফায় বসে আলভির জন্য অপেক্ষা করছে। ও অবশ্য প্রতিদিনই সোফায় ঘুমায়। রাত 12টা পেরতেই আলভি রুমে ঢুকল। রুম অন্ধকার থাকায় আলভি বুঝতে পারেনি আনিশা জেগে আছে। লাইট জ্বালাতেই আনিশাকে বসে থাকতে দেখে অবাক হলো আলভি। সে নিজের মতো সব কাজ করে শুয়ে পড়ল। আনিশা আলভিকে বলল, আপনি কি খেয়ে এসেছেন নাকি আমি খাবার নিয়ে আসব? আলভি শান্ত গলায় বলল, আমি খেয়ে এসেছি। আনিশা জোরে শ্বাস নেয়। তারপর কাপা কাপা গলায় বলল, আমি কি কালকে ভার্সিটিতে যেতে পারি? আলভি কিছু সময় চুপ থেকে বলে, হ্যাঁ যেতে পারো, কিন্তু আমি দিয়ে আসবো আর আমিই নিয়ে আসব। আলভির কথায় আনিশা প্রচুর অবাক হয়। আলভি তাকে নিয়ে আসবে বলছে, এটাও বিশ্বাস করা যায়? আলভি আনিশার নীরব হয়ে থাকায় বলল, এত অবাক হওয়ার কিছু নেই, তুমি আমার দায়িত্ব তাই করছি। কথাটা বলার পর কেউই আর কথা বলে না। আনিশা সোফায় শুয়ে পড়ে সে ভাবছে, কিছু একটা ভাবছে। আলভি না হলে এতদিন ভালো ব্যবহার করত না, আর না কালকে সে ভার্সিটি নিয়ে যেত। কালকে যাওয়ার পরই বুঝবে কেন করছে আলভি এইসব। আলভি ভাবছে, ফারু পাখি, তুমি তো আমায় বুঝলে না আর না আমার কাছে ফিরলে। তাই কালকে থেকে তুমি এক নতুন আলভিকে দেখবে, আর যা দেখে তোমার বুকেও রক্ত ক্ষরণ হবে। অনেক কষ্ট দিয়েছো পাখি আমায়, এবার আমিও একটু দেই। আর আমি যা করছি সব ভালের জন্যই করছি। ফারিহা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছে। আজকে গাড়ি নিয়ে বের হয়নি। ইয়ামিনকেও চলে যেতে বলেছে ভার্সিটিতে। ফারিহা দ্রুত হাঁটতে গিয়ে কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয়। আর তখনই একটা লোক ফারিহার কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচায়। ফারিহা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমাকে স্পর্শ করলেন কোন সাহসে? লোকটা আর কেউ নয়, রোদ সকাল 6টায় বাংলাদেশে এসেছে। রোদ হেসে বলল, মিস, আমি যদি আপনাকে না ধরতাম তাহলে তো আপনি পড়ে যেতেন। ফারিহা তাও তেজি কণ্ঠে বলল, পড়লে পড়তাম, আপনি ধরলেন কেন? সাহস তো কম না আপনার। রোদ আবারও হেসে বলল, আমার প্রচণ্ড সাহস মিস। ওহ, আপনার নামটা কি বলেন তো? ফারিহা রেগে ঝগড়া করতে থাকে। আলভি আনিশাকে ভার্সিটির সামনে নামিয়ে দেয়। তখনই আনিশা দেখে রাস্তার ওপারে ফারিহা একটা লোকের সাথে ঝগড়া করছে। আনিশা দৌড়ে চলে যায় ফারিহার কাছে। আলভি আনিশার হুট করে দৌড়ে ওপারে যেতে দেখে নিজেও গাড়ি থেকে নামে। আলভিও আনিশার পেছনে পেছনে ফারিহার কাছে চলে আসে।
এসে দেখে ফারিহা একটা ছেলের সাথে ঝগড়া করছে আর আনিশা ওকে থামানোর চেষ্টা করছে। লোকটা অন্যদিকে তাকিয়েছিল। আলভি ওদের সামনে গিয়ে বলে, হচ্ছেটা কি এখানে? আর আনিশা তুমি হুট করে দৌড়ে এপাশে আসলে কেন? যদি কিছু হয়ে যেত তোমার। আলভির কথায় আনিশা আর ফারিহা হা করে আলভির দিকে তাকিয়ে আছে। ফারিহার কথাটা শুনে অনেক কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে খুশিও হয়। আলভি মেনে নেওয়ার চেষ্টা করছে। রোদ ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আনিশা অবাক হয়ে বলল, আপনি প্লিজ এই অদ্ভুত আচরণ করা বাদ দেন, আমি আর নিতে পারছি না। আলভি হেসে বলে, মিসেস আনিশা শাহরিয়ার, এখন থেকে এগুলোর সাথে সাথে রোজ পরিচিত হতে হবে। আনিশা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আপনি পাগল হয়ে গিয়েছেন? আপনি মজা করছেন না বুঝতে পারছি আমি। আলভি একবার ফারিহার দিকে তাকিয়ে আনিশার দিকে ঝুঁকে ওর নাকে নাক ঘষে বলে, একদম না আনিশা, আমি সিরিয়াস। আলভির কথা শুনে ফারিহার প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু ও নিজেকে সংযত রেখেছে। রোদ পিছন থেকে বলে, ভাই এটা আপনার বাসা না, এটা পাবলিক প্লেস, তাই নিজেকে সংযত রাখুন। বাসায় গিয়ে নিজের ওয়াইফের সাথে যা ইচ্ছা তাই করবেন, এখানে না। আলভি ভ্রু কুঁচকাল। পিছনে ফিরে নিজের বহুদিনের বন্ধুকে দেখে বলল, রোদ তুই কবে এসেছিস, আমাকে বলিসনি কেন? রোদ হেসে বলল, আমি তো আজ সকালেই এসেছি। এখান থেকে বাড়ি যাচ্ছিলাম আর তখনই এই কাঁচা মরিচের সাথে ধাক্কা লাগে আমার। আর উনি তো ঝগড়া করেই যাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে তুই বিয়ে করেছিস আর আমাকে বলিসনি। আলভির ফারিহাকে কাঁচা মরিচ বলা মোটেও পছন্দ হয়নি, কিন্তু বন্ধু বলে কিছু বলতেও পারছে না। রোদ আবারও বলল, এটাই তাহলে আমাদের ভাবি? আলভি জোরপূর্বক হেসে বলে, হ্যাঁ ও আমার ওয়াইফ। রোদ আনিশার সাথে পরিচিত হল। আনিশাও হাসি মুখে পরিচিত হল। তারপর ফারিহাকে বলল, তা কাঁচামরিচ, আপনার নামটা কি? ফারিহা রেগে বলে, আপনি কাঁচা মরিচ বলছেন কেন? হ্যাঁ, আমার নাম ফারিহা ইয়ানাত। রোদ হেসে বলে, ওকে মিস ফারিহা ইয়ানাত। কথাটা বলেই আলভিকে নিয়ে রোদ চলে যায়। ফারিহা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকতে থাকে রোদকে। আনিশাকে ওকে নিয়ে ক্লাসে চলে যায়। একটা ক্লাস এই ঝগড়ার জন্য মিস হয়ে গেল ওদের। ক্লাস শেষে আনিশা আর ফারিহা ক্যান্টিনে আসে। ফারিহা আনিশাকে বলে, একটা সত্যি কথা বলবি আনি? আনিশা মৃদু হেসে বলে, তুই জানিস আমি মিথ্যা বলি না ফারু। ফারিহা বলল, তুই আলভিকে ভালোবাসিস তাই না? সত্যি করে বলবি, ভয় নেই, কারণ আলভি এখন তোর, শুধুই তোর। আনিশা পানি খাচ্ছিল, ফারিহার কথায় বিষম খায়। ফারিহা তাড়াতাড়ি পিঠে হাত বুলিয়ে ওকে ঠিক করে। আনিশা হুট করে দাঁড়িয়ে যায়, তারপর বলে, ফারু আমি যাই, বুঝেছিস আলভি হয়তো নিতে এসেছে, কালকে দেখা হচ্ছে। আনিশা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। ফারিহা আনিশার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝল আনিশা তাকে তারা দেখিয়ে চলে গেল। হয়তো তার ভাবনায় ঠিক আনিশাও আলভিকে ভালোবাসে, তাও তার আগে থেকে। আনিশা তখন ফারিহাকে মিথ্যা বলেই চলে এসেছিল, কারণ আলভির তাকে আনার কথা আরো পড়ে। সে একা একাই চলে এসেছিল। না জানি কি করবে বাসায় আসলে, তাই ভেবে পাচ্ছে না আনিশা। এখন বিকাল। আনিশা আর আহা মিলে তাদের বাগানের দোলনায় বসে দোল খাচ্ছে আর গল্প করছে। আহা আলভির ফুলের বাগান দেখিয়ে বলল, ওইটুকু হলো ভাইয়ার ওখানে, ভাইয়া নিজের সব প্রিয় ফুলের গাছ লাগিয়ে রেখেছে।
এই কয়দিন ভাইয়ার জায়গায় আমি এই গাছগুলোর যত্ন নিয়েছি। আনিশা কথাগুলো শুনল, কিন্তু উত্তর দিল না। আহা আর কথা না বাড়িয়ে অন্য কথা বলতে থাকে। তার ভেতরেই বাড়িতে গাড়ি ঢোকে আলভির। আলভি নেমে বাড়ির ভেতরেই ঢুকছিল, আনিশাকে দেখে মুচকি হাসে। তারপর আনিশাকে বলে, আনিশা রুমে আসো তো। কথাটা বলেই মুচকি হেসে চলে যায়। আহা তার ভাইয়ের এই পরিবর্তন দেখে ভীষণ অবাক হল। আনিশাকে বলল, ভাবি তোমাদের মাঝে কি সব ঠিক হয়ে গিয়েছে? আহা কিভাবে সব ঠিক হবে বলো তো, উনি আমায় ভালোবাসেন না। কিন্তু উনি কালকে রাত থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছেন। আনিশা কথাটা বলেই চলে যায়। আনিশার কথায় আহা চিন্তায় পড়ে যায়। আনিশা আলভির কাছে আসে। আলভি আনিশার কাছে এসে ওর গালে হাত দিয়ে বলে, তুমি ভার্সিটি থেকে একা চলে এসেছো কেন আনিশা? আনিশা প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আপনি প্লিজ স্বাভাবিক আচরণ করুন, আমি মেনে নিতে পারছি না আপনার এই অস্বাভাবিক আচরণ। আলভি হেসে বলে, তোমাকে আমি সকালেই সব বলেছি আনিশা। এগুলে বাদ দাও, খিদে পেয়েছে, দুপুরে খাইনি, খাবার নিয়ে আসো। আনিশা যেতেই আলভি বাক্কা হাসল আর বলল, এখন থেকে সবাই দেখবে আলভি শুধু আনিশার জন্য পাগল। রোদ তার বেকনিতে বসে গান গাইছিল। তার ভেতরেই রোদের মা রুহানা তার কাছে এসে বলে, রোদ তুমি যে আমাকে বলেছিলে আমার হবু বৌমার ছবি আমায় দেখাবে, তো কই দেখাও। চলবে।